স্বাগত নিউজ গ্যালারিতে প্রতিদিনের নানা সংবাদ আর সেই সংবাদের বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। দর্শক, নিউজ গ্যালারির প্রতিদিনই আমরা যেটি করি যে সারাদিনে যে সংবাদ অন্যান্য অনলাইন নিউজগুলো চালিয়েছে সেগুলো আমরা একটু দেখে নেবার চেষ্টা করি এবং প্রতি রাতের মতো আজকেও আমি সেগুলো এক নজরে আপনাদেরকে চট করে দেখিয়ে দিব। স্বাভাবিকভাবেই আজকে মৃত্যুর রেকর্ড হয়েছে দর্শক সারাদিনে সারা দেশে, সেটি সংবাদটি সবাই স্বাভাবিকভাবেই সামনে রেখেছে। মহামারী কালের সংবাদগুলোই আসলে সবাই সামনে রেখেছে। আমার সহকর্মীরা নিশ্চয়ই স্ক্রিনে আপনাদেরকে সংবাদটি দেখাবেন। আমার সামনে bdnews24.com খোলা রয়েছে এবং সেখানে একদম শীর্ষ সংবাদ যেটি রয়েছে, লকডাউনে সারাদিনে ঢাকায় 550 গ্রেপ্তার এবং জরিমানা করা হয়েছে 212 জনকে। এবং এই সংবাদটিতে তারা যেটি দেখিয়েছে, সব গণমাধ্যমে দেখিয়েছে যারা অপ্রয়োজনে বের হয়েছেন, যারা ব্যাখ্যা দিতে পারেননি তারা কেন বাসা থেকে বের হয়েছেন, তাদেরকে আসলে জরিমানা করা হয়েছে। এর বাইরেও কিন্তু দর্শক ভ্রাম্যমাণ আদালত এই জরিমানাটি করেছে। এবারে 274টি গাড়ির বিরুদ্ধেও কিন্তু মামলা হয়েছে, প্রায় 4 লাখ টাকার উপরে আজকে সেই মামলা থেকে আসলে সরকার জরিমানা করেছে। এবং সারাদিনই আসলে আমরা যদিও করোনা মহামারীর সময় বারবারই বলা হচ্ছিল, কিন্তু সাধারণ মানুষ কিন্তু অনেকেই আমরা দেখেছি যে অপ্রয়োজনীয় বের হয়েছেন, সেই সংবাদটি রেখেছেন। এর বাইরে একটি সংবাদ খুবই আতঙ্কের, এই মুহূর্তে আসলে খুলনা মৃত্যুর সংখ্যা সর্বাধিক এবং খুলনার যে হাসপাতাল, সেই হাসপাতালগুলোতে কোভিড শনাক্ত করার ব্যবস্থাপনাও বেশ ঝুঁকির মধ্যে পড়েছে বলে সংবাদ পাওয়া গেছে। এমন অবস্থায় খুলনায় আসলে অক্সিজেনের চাহিদা বেড়েছে 4 গুণ। এবং সরবরাহ করা যে কোম্পানিগুলো রয়েছে, খুলনা অক্সিজেন লিমিটেড, স্পেকট্রা লিমিটেড, লিন্ডে, এই 3টি প্রতিষ্ঠান আসলে সবচেয়ে বেশি সরবরাহ করে থাকে। তার মধ্যে স্পেকট্রা সবচেয়ে বেশি অক্সিজেন দিয়ে থাকে। তারা আসলে বিডি নিউজকে জানিয়েছে যে মে মাসের তুলনায় জুন মাসে অক্সিজেনের চাহিদা 4 গুণ বেড়েছে। এবং এই অঞ্চলে মানে খুলনা অঞ্চলে যেই ছোট ছোট হাসপাতালগুলো রয়েছে সেগুলোতেও আসলে 10 লিটার বা 30 লিটার বা 40 লিটারের যে ছোট ছোট অক্সিজেন সিলিন্ডার, সেখানেও কিন্তু এক ধরনের চাহিদা বৃদ্ধি পেয়েছে। আরও একটি সংবাদ, চীনের কমিউনিস্ট পার্টির শতবর্ষে শেখ হাসিনার শুভেচ্ছা। চাইনিজ কমিউনিস্ট পার্টির শতবর্ষ দর্শক আপনারা সবাই জানেন, সেইখানে একটি ভিডিও বার্তা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এবং সেখানে আসলে সেই দলটির যে শতবর্ষ উদযাপন, সেই উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন। অন্য একটি অনলাইন নিউজে যেতে চাই, বাংলা ট্রিবিউনে যেতে চাই। বাংলা ট্রিবিউন আমার সামনে খোলা রয়েছে এই মুহূর্তে। বাংলা ট্রিবিউন করোনা মহামারীর বাইরেও বেশ কিছু সংবাদ রেখেছে, সেগুলো একটু আপনাদেরকে জানাতে চাই। করোনা মহামারীর খবর তো আসলে আমরা সবাই জানছি, তারা একটি বিশ্লেষণ করেছে যে গত 6 মাসে করোনায় প্রায় মারা গেছেন বাংলাদেশে 7,000 এবং সেই হিসেব করে তারা দেখিয়েছেন জানুয়ারি মাসে 568 জন, ফেব্রুয়ারিতে অনেক কম ছিল 261 জন, মার্চে সেই সংখ্যা 3 গুণ বাড়ে 638 হয়, এপ্রিলের সর্বাধিক অবস্থা হয় 2404, মে মাসে সেটি 1159, আর জুনে যে জুন শেষ হয়ে গেল সেই জুনে আসলে 1884 সেই সংখ্যাটি তারা ধরেছেন। যদিও জুলাই মাসের একদম প্রথম দিনেই কিন্তু 143 জনের রেকর্ড ছুঁয়েছে করোনার মৃত্যুর সংখ্যা। একটি সংখ্যা তারা রেখেছে, হাতির ঝিলে নকশা বহির্ভূত স্থাপনার ইজারার মেয়াদ শেষ হবে 10 থেকে 15 বছর। যারা দর্শক জানেন যে হাতির ঝিল কে সংরক্ষণের জন্য সব ধরনের চেষ্টা সরকারের পক্ষ থেকে করা হয়েছে। সেই হাতির ঝিল আসলে 27টি লেকের উপরেই বেশ কিছু রেস্টুরেন্ট হতে দেখা গিয়েছে এবং সেই রেস্টুরেন্টগুলোকে আসলে প্রায় 2 বছর থেকে শুরু করে 15 বছর পর্যন্ত চুক্তি রয়েছে রেস্টুরেন্টগুলোর সাথে, এবং সেই চুক্তিগুলো সবগুলো আসলে রাজুকের সাথে করা রয়েছে। যদিও এইসব অবস্থাপনা 60 দিনের মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছে হাইকোর্ট, এই সংবাদটি তারা রেখেছে। এর বাইরে আরও একটি সংবাদ তারা রেখেছে এক্সক্লুসিভ আইটেমে, তাদের রিপোর্টার নুরুজ্জামান লাবু, তিনি দীর্ঘদিন ধরেই আসলে জঙ্গিবাদ নিয়ে রিপোর্ট করে থাকেন। 17 বছর পর জঙ্গির উপলব্ধি, সহিংসতা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করা এক জঙ্গি, তিনি আসলে এই কথাটি বলেছেন। জামায়াতুল মুজাহিদিনের বাংলাদেশ জেএমবির একজন শীর্ষ নেতা, যিনি 15 বছর ধরেই কারাগারের বন্দী রয়েছেন, আবদুল্লাহ আল তাসনিম ওরফে নাহিদ নামের এই জঙ্গি সম্প্রতি বিশেষ ব্যবস্থায় এই প্রতিবেদকের সাথে কথা বলেছেন এবং সেক্ষেত্রে আসলে তিনি স্বীকার করেছেন। ঢাকার বাইরের একটি পত্রিকা দেখতে চাই, যেটি সকালবেলা আপনাদের হাতে দর্শক চলে আসবে সকালবেলা, দৈনিক করতোয়া আমার সামনে খোলা রয়েছে। এই পত্রিকাটি সকালবেলা, যেটি আসলে করতোয়ার পাঠকরা পাবেন বগুড়ার, সেই পত্রিকাটি চাই। এবং স্বাভাবিকভাবেই মৃত্যুর রেকর্ড 143, শনাক্ত আরও 8,301 নতুন হটস্পট টাঙ্গাইল, রাস্তায় রাস্তায় সেনা টহল, তবু অপ্রয়োজনে মানুষ রাস্তায়, এই সংবাদটি রয়েছে। এবং এর এই রিলেটেড সংবাদই আসলে বেশি। এবং এর বাইরে যেহেতু হোলি আর্টিজানের যে বছরপূর্তি, সেটির কারণেও এই জঙ্গি নিয়ে সব পত্রিকারই আসলে সংবাদ রয়েছে।
আহ, বাংলা ট্রিবিউন থেকে শুরু করে ঢাকার যারা মেইন স্ট্রিমের পত্রিকা রয়েছে এবং মূলধারার যারা গণমাধ্যম রয়েছেন সবাই আহ, আজকে একটি সংবাদ বিশেষায়িতভাবে করে রেখেছে এবং এটি আসলে বিশেষ সংবাদই বাংলাদেশের জন্য। বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের সাথে জড়িত একটি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় তার 101তম বছরের পা রাখা, 100 বছর পূর্তি, সেই ক্ষণটি আসলে করোনা মহামারীর কারণে যেভাবে রং ছড়াবার কথা সেভাবে ছড়ানো যাবে না, সেটি স্বাভাবিক। এই মুহূর্তে আসলে যে অবস্থায় আমরা অবস্থান করছি, কিন্তু তারপরেও এরকম একটা মাহেন্দ্রক্ষণ তো সবাই সবার মতো করে টুকে রাখার চেষ্টা করবে। আমরাও নিউজ গ্যালারির পক্ষ থেকে সেটি করার চেষ্টা করেছি। আমাদের সাথে 5 জন ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অতিথিরা ভার্চুয়ালি যোগ দিবেন, তাদের সবার সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে চাই। আমার সাথে এই মুহূর্তে ভার্চুয়ালি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল, আমাদের সাথে রয়েছেন লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মারুফ রসুল, আমাদের সাথে রয়েছেন ডাকসুর AGS ও ছাত্রনেতা সাদ্দাম হোসেন রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যিনি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এখন শিক্ষকতাও করছেন, দিদারুল ইসলাম আমাদের সাথে রয়েছেন। এবং সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পুরো প্যানেলে বয়সের দিক দিয়ে সবচেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে নতুন সম্পর্ক জ্যোতি সিংহ আমাদের সাথে রয়েছে। সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে অভিনন্দন জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের এরকম একটি অবস্থায়। আমি একদম শুরুতে সবার এই মুহূর্তে মানে ব্যাচ হিসাব করলে সবার জুনিয়র যে জ্যোতি সিংহ, তার সাথে একটু কথা বলতে চাই। এই যে করোনা মহামারীর কালে হয়তো বা উৎসব হলো না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তো মানে পড়বার স্বপ্ন সবার থাকে, এরকম একটা প্রতিষ্ঠান 100 বছর যার বয়সকাল স্থায়িত্বকালে হলো, কিভাবে দেখেন ছাত্র হিসেবে? আচ্ছা, ছাত্র হিসেবে আমি কিভাবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেখি সেটা শুরু করতে হলে প্রথমে শুরু করে ছোটবেলা থেকে। যখন ছোটবেলাতে থাকতাম তখন হচ্ছে আহ বাবার সাথে স্বপ্ন দেখতাম। ছোট যে ক্লাস 5-এর যে বইটা আছে সেই বইটার মধ্যে হচ্ছে কার্জন হলের একটা আহ ছবি প্লাস হচ্ছে পাশে দুইটা তাল গাছ। এটা হচ্ছে স্বপ্ন দেখা শুরু। তারপর হচ্ছে আস্তে আস্তে এই যে এই স্বপ্ন দেখার মধ্যে দিয়ে আস্তে আস্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করা। যেদিন হচ্ছে ভর্তি হতে যাই, সেই যে ঐতিহাসিক জায়গাগুলা যেগুলো হচ্ছে নিউজে দেখতাম, বাংলা লাইব্রেরির যে বাংলা একাডেমি, এই লাইব্রেরি, তারপর হচ্ছে মানে এই টিএসসি, যে টিএসসি নামটা শুনলেই সবাই হচ্ছে বোঝে যে এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই ঢাকা একটা বিশ্ববিদ্যালয়ে আমি পড়ালেখা করি। এটা হচ্ছে আমার কাছে একটা গর্বের জায়গা। এবং আমি হচ্ছে গণিত বিভাগে অধ্যয়ন করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 5টি বিভাগ নিয়ে শুরু করেছিল, সেই 5টি বিভাগের মধ্যে একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ। সেই গণিত বিভাগে 98তম ব্যাচ হিসেবে আমি যোগদান করেছি। বর্তমানে আহ শততম বিশ্ববিদ্যালয় মানে শিক্ষার্থীরা আমাদের সাথে যোগদান করতো, কিন্তু তারা করতে পারে নাই। তো এটা হচ্ছে আমার কাছে অনেক দুঃখের বিষয় যে প্ল্যানিং এ ছিল। তো আমাদের বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষে যারা অধ্যয়ন করে তারা হচ্ছে সব ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করে ডিপার্টমেন্ট অনুযায়ী। তো এই যে প্রোগ্রাম অ্যারেঞ্জের কথা, তো বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হয়েছি তো তখন চিন্তা ভাবনা ছিল যে ভর্তি হয়ে এই প্রোগ্রাম, যে শতবর্ষ উদযাপনের যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটার আয়োজক থাকবো আমরা। এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখের বিষয়। তো প্রথম বছর যখন ছিলাম তখন হচ্ছে উদযাপন ভালোভাবে ছিল। এই যে কার্জন হল, তারপর শহীদুল্লাহ হল, মুহসিন হল, এইসব হলগুলা লাল সাদা লাল সবুজ রং দিয়ে সাজানো হয়, এই রংটা অনেক মিস করতেছে দূরে থেকে। এরপর আরো যে অনুষ্ঠানগুলো হতো সেই অনুষ্ঠানগুলোকে মিস করতেছি। জি, আপনার এরপর কাছে যদি আমার আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল স্যারের কাছে যেতে চাই। স্যার, মহামারী কালে আসলে সবারই মন খারাপ, এরকম একটা উদযাপন বা উৎসবের থেকে আমরা হয়তো বা বঞ্চিত হলাম। কিন্তু আপনি আজকে যখন বক্তব্য দিয়েছেন, আপনার বক্তব্যের সময় আপনি খুব স্পষ্ট করে, আমি যদি ভুল না করি তাহলে আপনি বলেছেন যে শিক্ষায় মান উন্নয়নে যেই যেই সংকটের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে সেই সংকটগুলো চিহ্নিত করা এবং সেগুলোকে সমাধান করার পথে এগিয়ে যেতে হবে। একজন 98তম, একটা বিশ্ববিদ্যালয়ের 98তম ব্যাচের যখন শিক্ষার্থী থাকেন, তখনও এরকম ক্রাইসিসগুলো যদি ফেস করতে হয়, আপনি কিভাবে ফেস করেন বা কিভাবে ডিল করেন? ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় জানেন যে 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। সে থেকে বিশ্ববিদ্যালয় জাতীয় উন্নয়নে ভূমিকা রেখে এসছে, দেশের স্বাধিকার আন্দোলনে ভূমিকা রেখে এসছে, দেশের মনীষীদের আছে প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বলা যায়। ম্যাক্সিমামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবৎকালে প্রায় 33 লক্ষ গ্রাজুয়েট
সৃষ্টি করেছে। 1800 পিএইচডি দিয়েছে, 1700 এমফিল দিয়েছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের ইতিহাসের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জড়িত আছে। আর শিক্ষার বিষয়টা একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং তার সাথে একটি দেশের উন্নয়নের একটি যোগসূত্রতা আছে। তো সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট সৃষ্টি করার মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবদান জাতীয় উন্নয়নে রাখার দরকার, সেই অবদানটা ঢাকা বিশ্ববিদ্যালয় রেখে আসছে। গবেষণা সহ অন্যান্য ক্ষেত্রে যে উন্নয়নের বিষয়টি, সেটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। সেই ধারাবাহিক প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষকে সামনে রেখে কিভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়, বিশ্ব শিক্ষা মানচিত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরো কিভাবে তুলে ধরা যায়, সেই পরিকল্পনাগুলি ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষের এই প্রান্তে এসে নিয়েছে। তার একটি হলো শিক্ষা অবকাঠামোর উন্নয়ন, অন্যটি হলো একাডেমিক মাস্টার প্ল্যান বা একাডেমিক অবকাঠামোর উন্নয়ন। আমাদের ঘাটতিগুলো কোথায় আছে সেটি আমরা চিহ্নিত করতে পেরেছি। তার মধ্যে একটি বড় বিষয় হলো লার্নিং এনভায়রনমেন্ট, গবেষণা এবং এই শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যে বোঝাপড়া, বিশেষ করে শ্রেণীকক্ষে এবং গবেষণার ক্ষেত্রে সেইটি। এর বাইরে বিদেশি শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ করা, তারা লেখাপড়া করতে আসা, আমাদের শিক্ষার্থীদের জন্য আমাদের দেশের যারা ছাত্র আছে তাদের জন্য পিএইচডি প্রোগ্রামে, ডেডিকেটেড পিএইচডি প্রোগ্রামের ব্যবস্থা করা, এরকম অনেকগুলো উপসর্গ বা অনুষঙ্গ আমাদের এখানে এতদিন ছিল না। সেগুলোকে আমরা শতবর্ষকে সামনে রেখে আমাদের বিশ্ববিদ্যালয়ে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, যাতে করে বিশ্ববিদ্যালয় জাতীয় উন্নয়নে যেমন ভূমিকা রাখতে, তার পাশাপাশি মানসম্মত শিক্ষার জন্য এখানে বিশ্ববিদ্যালয় আরো বেশি জোরদার ভূমিকা রাখতে পারে। এর বড় কারণটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বস্তুত অর্থে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য অবকাঠামোগুলো বর্তমানে এক্সিস্ট করে, সেগুলিকে আরো ত্বরান্বিত করা। আর বিশ্ব শিক্ষার ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, একটি দেশে কতটি বিশ্ববিদ্যালয় আছে সেটি কিন্তু এখন খুব বেশি গুরুত্ব বহন করে না। গুরুত্ব বহন করে কয়টি মানসম্মত বিশ্ববিদ্যালয় আছে। সেই জন্য আমরা অবকাঠামোগত উন্নয়নের কথা যেমন ভাবছি, একটা মাস্টার প্ল্যান প্লাস একাডেমিক মাস্টার প্ল্যান দুটোই প্রণীত হয়েছে। আমার মনে হয় অন্যরা যদি কথা বলে আমি আরো যুক্ত করতে পারবো। সেটি হলো আমাদের গবেষণা, প্রায় 251টি গবেষণার বিষয়টি আমরা এবছর শুরু করেছি। তারপরে আমরা আমাদের জার্নাল গুলো যেগুলি আছে সেগুলোর মান উন্নয়নের কাজ শুরু করেছি। প্রায় 60টির মতো বই এবছরই বর্ষকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় থেকে বের হবে, সেটিও আমরা কাজ শুরু করেছি। সব মিলিয়ে আমাদের শতবর্ষকে সামনে রেখেই আমরা একটা একাডেমিক মাস্টার প্ল্যান প্রণয়ন করেছি এবং সেটি বাস্তবায়ন করার পথে, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নত হবে বলে আমরা বিশ্বাস। স্যার, আমি আপনার কাছে আমার দুটি সেটে বসার আগে, আজকে এই সেট করার আগে আমরা আসলে দুটি প্রশ্ন আপনার জন্য রেখেছিলাম, সেই প্রশ্নে আপনার কাছে আমি যাব। আপনি যে উদ্যোগগুলোর কথা বলছিলেন সেগুলো শতবর্ষকে প্ল্যান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা হচ্ছে। অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক, গবেষক মারুফ রসুল আমাদের সাথে রয়েছেন। ব্যক্তিগতভাবে আমরা যখন বিভিন্ন মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে তার সাথে কথাবার্তা বলার সুযোগ হয়, তখন এক ধরনের স্কারসিটির কথা আসে, এবং সেই ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা ইনস্টিটিউশন রয়েছে, সেই ইনস্টিটিউশনটা আসলে শতবর্ষ যে অনেকগুলো প্ল্যান করা লাগছে, যে আসলে আমাদের শিক্ষার মানটি আসলে কোথায় যাওয়া উচিত ছিল। একজন শিক্ষার্থী হিসেবে আসলে কিভাবে বিশ্লেষণ করেন, মানে যখন গবেষণা করতে যান সহযোগিতার প্রয়োজন হয় এরকম একটা ইনস্টিটিউশনে, সেটি কি পান আপনারা? ধন্যবাদ। আমি শ্রদ্ধেয় শিক্ষক কিছুক্ষণ আগে কথা বলছিলেন। আমি সবসময় মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে আলোচনা বা যে কোনো বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আলোচনা, সেখানে আসলে মানে শিক্ষা প্রক্রিয়া দুটো প্রক্রিয়ায় হয়, একটি শ্রেণীকক্ষে, একটি শ্রেণীকক্ষের বাইরে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ পূর্ণ করেছে, কিন্তু যদি আমরা দেখি যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আলোচনাটা করলে নয়, আমরা গোটা বাংলাদেশের আলোচনাটা যদি করি, তাহলে কি আমরা দেখি না যে বাংলাদেশের একটি সামগ্রিক অবনমন ঘটেছে।
এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, আমি দেখেছি অনেকের, আমার বন্ধুদের বা আমার অগ্রজ অনেকেই লিখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অবনমনের প্রশ্ন নিয়ে আলোচনা করছেন। এখানে একজন নবীন শিক্ষার্থী রয়েছেন, আমি তার স্বপ্নকে শ্রদ্ধা রেখেই কথাটি বলছি যে আসলে গোটা বাংলাদেশের বা বাংলাদেশের সামাজিক পরিকাঠামোরই একটি অবনমন ঘটেছে। সুতরাং এটা কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়কে মানে লক্ষ্য করা উচিত নয় প্রথমত। দ্বিতীয়ত আরেকটি বিষয় একটু যোগ করা প্রয়োজন, সেটি হচ্ছে যে আমরা যদি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গৌরব উজ্জ্বল শিক্ষার্থী বা যার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় গর্বিত, বুদ্ধদেব বসু ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি। বুদ্ধদেব বসুর আমার যৌবন পড়ি তখন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবিটা আমরা দেখি, কিংবা রমেশচন্দ্র মজুমদারের জীবনী পড়লে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেখি, তার থেকে অবকাঠামোগত ভাবে আমরা অনেকটাই গিয়েছি, কিন্তু আমাদের বোধের জায়গাটা অনেকটা নেমে এসেছে। এটা কেবল শিক্ষক কিংবা অবকাঠামো কিংবা শিক্ষা ব্যবস্থার দোষ নয়, এটা সামগ্রিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ইতিহাসকে জন্ম দিয়ে দিয়েছে। আজকে বাংলাদেশের 50 বছর, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর, বাংলাদেশের দ্বিগুণ বয়সী একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠানটি যে ইতিহাসকে জন্ম দিয়েছে, সেই ইতিহাসকে কি আমরা ধারণ করতে পেরেছি? বঙ্গবন্ধু যে স্বায়ত্ত শাসনের জায়গাটি দিয়ে গিয়েছিলেন, যে 73-এর যে অধ্যাদেশ দিয়ে গিয়েছিলেন, সেই অধ্যাদেশের যে মর্যাদা, সেটিকে আমরা রক্ষা করতে পেরেছি? এই প্রশ্নগুলো আমাদের কি করা উচিত? আমাদের নিজেদের কাছে এই প্রশ্নগুলো আনা উচিত, এবং শুধুমাত্র আলাদা করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নয়, কিংবা আলাদা করে কোনো একটি বিশ্ববিদ্যালয়কে নয়, আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার মধ্যে যে অবনমন ঘটেছে, সেটাই আমরা আসলে বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে প্রতিফলিত হতে দেখছি। জি, আমার সাথে হোসেন সাদ্দাম রয়েছেন। আমি যদি খুব ভুল না করে থাকি এই মুহূর্তে হোসেন সাদ্দাম সেদিনকে সিনেটেও আসলে ছাত্রদের এই করোনা কালে টিউশন মুকুফ করার, ফি মুকুফ করার মতো আন্দোলন করেছেন। আমি যদি ভুল না করে থাকি তাহলে হোসেন সাদ্দামের দল এই মুহূর্তে ক্ষমতায় রয়েছেন এবং তিনি একটি ক্ষমতাসীন রাজনৈতিক দলেরও একজন প্রতিনিধি। তাকে এই মুহূর্তে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এত ইতিহাস, যে বিশ্ববিদ্যালয়কে ঘিরে, যে এত শ্রদ্ধা এবং এত বড় বড় মানুষকে ঘিরে আসলে যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে 100 বছর এসেও এরকম ব্যবস্থাপনা নিয়ে আন্দোলন করাটা বা করতে যাওয়াটা, সেটি এক ধরনের আমাদের এক ধরনের চিন্তা ঘটায়। আবার রাজনৈতিক তো অনেক আন্দোলনও আমরা দেখি, সেটি নিয়ে পরে আসতে চাই। প্রথমত এই মুহূর্তে আপনাদের 100 বছর এসেও যদি এরকম মানে হিসেব করতে এরকম একটা মহামারীর সময় আমাদের কি করা উচিত ছাত্রদের জন্য, সেটি ফিল করেন কিনা? দেখুন, এটি আজকে আপনি যে ঘটনা সূত্র ধরে আপনি বললেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 মাস ধরে বন্ধ থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তারা নেয়নি। বিশ্ববিদ্যালয়ে পরিবহনের প্রয়োজন হয়নি, আবাসনের প্রয়োজন হয়নি। সেই জায়গা থেকে বাঙালির ইতিহাসের অন্যতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হয়ে আমরা গভীরভাবে অনুভব করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা উচিত। সেই জন্য আমরা ধারাবাহিকভাবে কর্মসূচি দিয়েছি, আন্দোলন সংগ্রাম করেছি এবং সিনেটের ছাত্র প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছি যে এই ফি গুলো তারা প্রত্যাহার করে নিন। এটিকে আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক চেতনা রয়েছে, শিক্ষার অধিকার আদায়ে লড়াকু ভূমিকা রয়েছে এবং যৌক্তিক ন্যায়সঙ্গত বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে অধিকার আদায় করতে পারে, সেটির বহিঃপ্রকাশ হিসেবে শিক্ষার্থীরা করেছে। এই আন্দোলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশের কোনো ব্যত্যয় ঘটেছে সেটা আমি মনে করি না, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেছে যে শিক্ষার্থীরা যৌক্তিক দাবি করেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি গ্রহণ করেছে। এবং আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর দিনেই যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই সিদ্ধান্তটি গ্রহণ করেছে, শিক্ষার্থীরা জানতে পেরেছে, তারা কিন্তু উৎফুল্ল হয়েছে, কারণ এবং শিক্ষার্থীরা বুঝতে পেরেছে যে শিক্ষার্থীদের সমস্যা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমলে নিয়েছে। এটা একটি বিষয়। আর আজকের দিনে আমরা ঢাকা, জি আপনি বলুন। জি, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ। তো আমরা যেটি মনে করি সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এই বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভূমিকা রেখেছে, স্বাধীনতা আন্দোলনের সূচনা পরিণতিতে ভূমিকা রেখেছে এবং জাতীয় জীবনে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। কিন্তু একজন শিক্ষার্থী হিসেবে আমরা মনে করি যে আজকে পরিবর্তিত যে বাস্তবতা, 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলার যে বাস্তবতা কিংবা বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের যেরকম তরুণ প্রজন্ম প্রয়োজন, দক্ষ মানব সম্পদ প্রয়োজন, আজকে কিন্তু আমাদের সেই ছাত্র রাজনীতির জায়গা থেকে আজকে বিশ্ববিদ্যালয় নিয়ে নতুন করে ভাবার সুযোগ রয়েছে। আমাদের রাজনীতিতে পরিবর্তনের সুর আত্মস্থ করার প্রয়োজন রয়েছে এবং যে রাজনৈতিক অঙ্গীকারগুলোর জন্য বিশ্ববিদ্যালয় গর্ব অনুভব করে, সেগুলো অক্ষুণ্ণ রেখেই আমাদের বিশ্ববিদ্যালয় কিভাবে গবেষণা বিশ্ববিদ্যালয়ে পরিণত হতে পারে, আমাদের গ্রাজুয়েটরা কিভাবে আরো দক্ষ হতে পারে এবং জ্ঞান সৃজন উৎপাদন পুনরুৎপাদনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে ভূমিকা রাখতে পারে, সেটি নিয়ে আজকে আমি মনে করি যে এই 100 বছরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে একটি জোরালো রোডম্যাপ করা প্রয়োজন, যাতে করে আগামী 100 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় জয়ী হতে পারে এবং আগামী 100 বছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অপরাজেয় ইতিহাস,
সেই ইতিহাসে তারা নবায়ন তৈরি করতে পারে। এজন্য আমরা শিক্ষার্থী হিসেবে সবচেয়ে যে জায়গায়, ইতিমধ্যে আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর মাসুদ কামাল স্যার বলেছেন, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি মনে করি সবচেয়ে মৌলিক সংকট হচ্ছে আবাসন সংকট। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে যখন 15-20 জনের রুমে থাকতে হয়, আমরা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতটি গণরুম রয়েছে, আসলে সত্যিকার অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি রুমই এক একটি মিনি গণরুম। সেখানে 15-20 জনের রুমে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী যখন সেই পরিবেশে থাকবে, এবং এটির কারণে কিন্তু বিভিন্ন ধরনের নেতিবাচক রাজনৈতিক উপাদান তৈরি হয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের স্বাধীন বিকাশ প্রয়োজন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যে মূল্যবোধগুলো তৈরি প্রয়োজন, সেগুলো কিন্তু শুরুতেই বিনষ্ট হয়, এবং উচ্চশিক্ষার প্রতি তার যে স্বাভাবিক আগ্রহ সেটি বিনষ্ট হয়। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় যে মাস্টার প্ল্যানটি প্রদান করেছে, যেটির মাধ্যমে আবাসন সংকটের পরিসর দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা এই শতবর্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, সরকারের কাছে, রাষ্ট্রের কাছে এটি প্রত্যাশা করি যে বিশ্ববিদ্যালয় মাস্টার প্ল্যান বাস্তবায়ন করে এই আবাসন সংকটের একটি স্থায়ী সমাধান করতে হবে। জি সাদ্দাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আমি আবারও আসতে চাই। আমি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আমাদের সাথে ভার্চুয়ালি রয়েছেন, দিদারুল ইসলাম ভাই। দিদারুল ইসলাম আমার সাথে রয়েছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আমি যদি ভুল না করি, আমরা একসাথে বিতর্ক করার সুবাদে আসলে তাকে আমি চিনি, এবং সে কারণে আমি তাকে এই যে বলা হচ্ছিল আবাসন সংকটের ব্যাপারে। দিদার ভাই, আমি আপনাকে সহজ কথা বলতে চাই, আপনি তো ঠিকই উচ্চশিক্ষার দিকে এগিয়েছেন, সবাই ওরকম মোটিভেটেড হবে না, সেটি যেমন সত্যি কথা, কিন্তু এই যে মোটিভেশনটি ছাত্রদের মধ্যে আপনি এখন তো শিক্ষক হিসেবে দেখেন, যখন স্টুডেন্ট ছিলেন তখন এক ধরনের পারসেপশন ছিল, এখন একদম টিচার, সেই জায়গা থেকে দুই দিকটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের প্রান্তে আমরা এসেছি, এবং এই উপলক্ষে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর মাকসুদ কামাল স্যার এখানে উপস্থিত রয়েছেন, এখানে অন্যান্য গুণী ব্যক্তি উপস্থিত রয়েছেন। আমি সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হচ্ছে 2008 সালে যখন আমি গণরুমে থাকতাম, সেই তখনকার সময় আমার একদিনের অভিজ্ঞতা যদি শেয়ার করি, সেটা হচ্ছে আমার একটা কোর্সের ফাইনাল এক্সাম ছিল। আমি যেখানটায় ঘুমাতাম, তো আমি যখন লাইব্রেরি থেকে, অর্থাৎ হলে লাইব্রেরি থেকে যখন আমি ঘুমাতে গেলাম, তখন দেখলাম আমার বিছানায় অন্য এক বন্ধু ঘুমিয়ে আছেন। তারপরে আমি সারা রাত সেই একটা টেবিল চেয়ারে মাথা দিয়েই ঘুমিয়েছিলাম। এবং পরবর্তী দিন পরীক্ষা ছিল, এবং যথারীতি পরীক্ষায় আমি আমার মতো যতটুকু সাধ্যমতো ভালো করা দরকার ততটুকু করেছি। আমি এই গল্পটা আমার শিক্ষার্থীদের সাথে সবসময় করি, কারণ কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন আসি, কিংবা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যখন শিক্ষার্থীরা ভর্তি হয়, তারা অনেকেই দূর দূরান্ত থেকে ভর্তি হয়। ঢাকায় আসলে থাকার ওরকম জায়গা থাকে না, এই জন্য কষ্ট করেই তাদের থাকতে হয়। এবং আমরা যখন, আমার মনে আছে, গণরুমে ছিলাম, তখন কিন্তু আমি রেজিস্টার্ড কোন স্টুডেন্ট হলে ছিলাম না। পরবর্তীতে আমি দ্বৈতাবাসিক হই, তারপরে আবাসিক শিক্ষার্থী হিসেবে ওখানে গণ্য হই। এখন এই যে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের আসতে হয়, সেই প্রক্রিয়াটা কিন্তু ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন চিহ্নিত করেছে, এবং তারা চেষ্টা করছে বিভিন্ন হলের এক্সটেনশন করে, নতুন হল তৈরি করে তারা এই সমস্যাটার সমাধান করবে। জনাব সাদ্দাম হোসেন যেমন কিভাবে বললেন, এবং আমরা শিক্ষক হিসেবে, বিশেষ করে নবীন শিক্ষক হিসেবে সম্পূর্ণভাবে একমত, এই সমস্যাটার কিংবা এই সংকটটাই এখন সবচেয়ে বড় সমস্যা। আমি বর্তমানে যে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছি, লিডস বিশ্ববিদ্যালয়ে, সেখানে একটি হলে আমার থাকতে, আমি যখন ওই হলে ছিলাম, একটা রুমে থাকতে আমাকে বাংলাদেশি টাকা প্রায় 52,000 টাকা পে করতে হতো, বিশ্ববিদ্যালয়ের হল। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী হিসেবে যখন ছিলাম, আমি খুব অল্প কিছু টাকা দিয়ে থাকতে পেরেছি, এবং এজন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রের কাছে কৃতজ্ঞ। অনেকে আমাকে বলেন যে আপনি বিদেশে পিএইচডি করার পর হয়তো বিদেশে থাকবেন, কিন্তু আমি বলি, জোর গলায় বলি, আমি বাংলাদেশে ফিরে আসবো, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে যে সুযোগ দিয়েছে, সেই সুযোগ পৃথিবীর এই যে আজকে ধনিক রাষ্ট্রগুলোর দিকে তাকান, যাদের কথায় কথায় আমাদের অ্যালামনাইরা কিংবা আমরা সবাই সবসময় একটা কম্পারিজন করার আমাদের ইচ্ছা থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন অক্সফোর্ড না, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন কেমব্রিজ না। দেখা যায় যে ওদের এক একটা ল্যাবে যে বাজেট থাকে, সেটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় কয়েকটা বিভাগের বাজেটের সমান, কিংবা কয়েকটা ইনস্টিটিউটের বাজেটের সমান। ওদের একটা হলে যে পরিমাণ খরচ হয়, সেই হলের খরচটা আমরা সারা পুরো বিশ্ববিদ্যালয়ই পাই না। তো এই বিষয়গুলো অ্যাড্রেস করে ঢাকা বিশ্ববিদ্যালয় আগাচ্ছে। ইতিমধ্যে একাডেমিক কিছু কর্ম পরিকল্পনা নেওয়া হয়েছে। আমি জাস্ট একটা উদাহরণ দেই, যাতে শিক্ষার্থীরা গবেষণায় আগ্রহী হয়। একটা উদাহরণ দিলে তারা হয়তো বা খুশি হবেন। 2010 সালের চেয়ে 2020 সালে এসে কুপাস ইন্ডেক্স জার্নাল পাবলিকেশনস এর সংখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বিগুণ হয়েছে।
এই সময় তারা যে দ্বিগুণ সহায়তা পেয়েছেন তা না, কিন্তু একটা সহায়তার সুযোগ তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে বিভিন্ন প্রজেক্টের আওতায় তাদের গবেষণা সহায়তা দেওয়া শুরু করেছেন, এবং তার ফল কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি। স্কোপাস ইন্ডেক্সে আমাদের পাবলিকেশনস এর সংখ্যা ইতিমধ্যে দ্বিগুণ হয়েছে, সেন্টিনাল রিসার্চ গ্র্যান্ট দেওয়া হয়েছে। এর ফলে আগামী 2 বছরে সেই সংখ্যাটা আবারও দ্বিগুণ হবে বলে আমি আশা করছি। এবং শিক্ষার্থীদের যে গবেষণা করার প্রতি এখন যে আগ্রহটা তৈরি হচ্ছে, আপনার সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখবেন শিক্ষক শিক্ষার্থী সবার মধ্যেই গবেষণার একটা নতুন করে আগ্রহ দেখা যাচ্ছে। যে আগ্রহটা যখন ফেসবুক আমরা প্রথম দিকে চালাতাম 2010-11 সালে, তখন সেরকম দেখতে পাইনি, এখন যেমনটা করে দেখতে পাই। এবং এই যে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা একটা চাপ অনুভব করি, সেই চাপটা হয়তো আমাদেরকে বাধ্য করছে আরো গবেষণা করতে, আরো নতুন নতুন ভালো গবেষণা করতে। আরেকটা ব্যাপার আমি বলবো, আমাদের শিক্ষার্থীদের মোটিভেটেড রাখার জন্য আসলে আমাদের যে সামগ্রিক বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা, সেই সামাজিক অবস্থায় দাঁড়িয়ে আপনি আমি চাইলেই আমার বিশ্ববিদ্যালয়কে হামেশাই আমি বিশ্বের টপ 100 ইউনিভার্সিটিতে নিয়ে আসতে পারবো না। এক্ষেত্রে এই র্যাঙ্কিং এর কথা বলুন আর যাই বলুন না কেন, সেটা হচ্ছে একটা সামাজিক কিংবা সামগ্রিক একটা প্রক্রিয়ার ফসল। আপনি র্যাঙ্কিং কে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন আপনি 800-র দিকে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং, সেটাকে যদি আপনি বলেন আগামী বছরই 600-র মধ্যে আনতে কিংবা 500-র মধ্যে আনতে, সেটা সম্ভব না। তবে আমি এতটুকু বলতে চাই, যেহেতু আমি যে দুটো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছি দুটোই শতবর্ষী, সেই অভিজ্ঞতার আলোকেই বলছি, আগামী 10 বছর পরে আমি আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং 400-র ভেতরে থাকবে। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যেহেতু আজকে আমি ফেসবুকে দেখছিলাম, বিভিন্ন টিভি মিডিয়া দেখছিলাম, আমাদের অ্যালামনাইরা সবাই কেউ কেউ হতাশা প্রকাশ করছেন, কেউ কেউ উচ্ছ্বসিত তারা শতবর্ষের সাক্ষী হতে পেরে। আহ, বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং গুলো যখন করা হয়, তখন এমপ্লয়াররা এমপ্লয়াবিলিটি র্যাঙ্কিং যেমনি ভাবে করেন, তারপর পিয়ারদের কাছে তারা বিভিন্ন তথ্য চান, যেমন আপনার বিশ্ববিদ্যালয়কে আপনি কিভাবে দেখেন। তো পিয়াররা অনেক সময় দেখা যায় এই সামাজিক যোগাযোগের মাধ্যমে এত নেগেটিভ ব্র্যান্ডিং হয়, যে নেগেটিভ ব্র্যান্ডিং এর কাছে কারণে হয়তোবা তারা অনেক সময় যে তথ্যগুলো আহ, দেন, তথ্যগুলো প্রদান করেন র্যাঙ্কিং প্রতিষ্ঠানের কাছে, সেগুলো অনেক সময় পজিটিভলি তারা নেন না। এর একটা উদাহরণ হিসেবে আমি যদি জাস্ট একটা কম্প্যারিজন করব, তাতে আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে কোনোভাবে পিছিয়ে নেই। যেমন জব এমপ্লয়াবিলিটিতে অক্সফোর্ড কিংবা লিডস ইউনিভার্সিটি তারা 90+ স্কোর পায়, সাইট স্কোর পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জব এমপ্লয়াবিলিটির কথা চিন্তা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জব এমপ্লয়াবিলিটিতে বাংলাদেশের যে টপ যে পজিশন গুলো আছে, সিইও থেকে শুরু করে আমলা বলেন, ম্যানেজার্স বলেন, দক্ষ কর্মী বলেন, সব জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে ভালো করছে। তাহলে সমস্যাটা কোথায়? এখানে যে সমস্যাটা যেটা আমরা কেউ অ্যাড্রেস করি না, সেটা হচ্ছে আয় বৈষম্য। ইউরোপের কিংবা আমেরিকার একটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যখন তিনি পাশ করেন, তিনি যে টাকা আয় করেন, তিনি ব্যবসা করে হোক, তিনি চাকরি করে হোক, সেই টাকা আয় করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ আপনারা স্যার, আমি আমি আপনার বিদেশে কাছে আমি আপনার পয়েন্টটি ধরতে পেরেছি। আমি আপনার কাছে আবারও আসবো, আমি একটু অন্যদিকে কাছে আবারও একটু যেতে চাই। আমি অধ্যাপক ডক্টর ASM মকসুদ কামাল কাছে যেতে চাই। মাস্টার প্ল্যানের কথা বলছিলেন এবং বলা হচ্ছিল যে একজন শিক্ষক, আপনার কলিগ, তিনি বলছিলেন যে হয়তোবা 4 বছর 5 বছর বা একটা নির্দিষ্ট সময় পরে আমাদের উন্নতির দিকেই ঢাকা বিশ্ববিদ্যালয় যাচ্ছে, পাবলিকেশনের সংখ্যা বাড়ছে, এই উদাহরণগুলো আপনারা দিচ্ছিলেন। কিন্তু আমি যদি ভুল না করে থাকি, তাহলে এবছর বাজেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমেছে, আমি যদি একেবারেই ভুল না করে থাকি। এবং মাননীয় উপাচার্য মহোদয় এই বিষয়ে আসলে তার অবস্থানও তিনি বলেছেন, তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আবাসন সংকটের ব্যাপার রয়েছে, দেশটা খুব বড় লোক না, কিন্তু আমাদের স্বপ্ন অনেক বড় বড়। কিন্তু এই 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 দোলাচলে বসে আপনি কি মনে করছেন যে এই যে মাস্টার প্ল্যানের কথা চিন্তা করা হচ্ছে লং সময়, সেটি আসলে লম্বা সময় কন্টিনিউ করা, এই প্ল্যানের সাথে স্ট্রিক্ট থাকা, যুক্ত থাকা, সেটি আসলে কতটুকু সম্ভব হবে? একটু আনমিউট করে নিতে হবে স্যার। যে শিক্ষার মান উন্নয়নের কথা বা অন্যান্য যে বিষয়গুলো দিদার বলেছে, এটা শুধু মাস্টার প্ল্যানের উপর ডিপেন্ড করে না, এটি ডিপেন্ড করছে শিক্ষক শিক্ষার্থী আমাদের মনোভাবের উপরে। এইটি ডিপেন্ড করছে, যেটি মারুফ রসুল বলেছে, দেশের সামগ্রিক আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতির উপরে। এদেশে আপনি জানেন যে দীর্ঘ সময় থেকে সামরিক শাসকরা ছিল, এবং বিশ্ববিদ্যালয়গুলো অথবা শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক স্বৈরাচারদের সময়ে। সেই সামাজিক স্বৈরাচারদের সময়কার যে জঞ্জালগুলো ছিল, সেই জঞ্জালগুলো পরবর্তী সময়ে এসে যখন এগুলো নিরসন করতে গিয়ে প্রকৃত অর্থে
নানা সময় লেগে গেছে আমাদের যারা প্রশাসনে ছিল, সেই প্রশাসনের যারা ছিল তাদেরকে বিভিন্নভাবে আহ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমাজে যে অব্যবস্থাগুলো গড়ে উঠেছে সেগুলো নিরসন করতে গিয়ে রাষ্ট্রকে যেমন হিমশিম খেতে হয়েছে, বিশ্ববিদ্যালয়কে হিমশিম খেতে হয়েছে। যে বাজেটের কথাটি আপনি এখন বলেছেন, গত বছর যেভাবে ছিল তার থেকে বাজেট কিছুটা কমেছে করোনা অতিমারির কারণে। কিন্তু আমাদের যে ইচ্ছা শক্তি আছে যে আমরা শুধু সরকারের বাজেটের উপর নির্ভর করব না। দিদার যে কথাটি বলেছে, ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয় শুধু সরকারি অর্থায়নের উপর নির্ভর করে না, তারা আরো অন্যান্য বিষয়গুলোকে অনুসন্ধান করে দেখে, যেমন অ্যালামনিদের কন্ট্রিবিউশন কি হবে, যেমন ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি রিলেশনটি কি হবে, বিশ্ববিদ্যালয়ের সাথে সরকারি এবং বেসরকারি অর্গানাইজেশন গুলোর সম্পর্ক কি হবে, আন্তর্জাতিক কোলাবোরেশন কেমন হবে, আমরা সেই বিষয়গুলোর দিকে এবার ভীষণভাবে মনোযোগ দিয়েছি। এবং আমরা আশা করি এখানে বেশি খরচের প্রয়োজন হবে না, দরকার হলো উদ্যোগের। যে বিষয়গুলো অতীতে ছিল না বা থাকলেও পরে সীমিত আকারে ছিল, সেই বিষয়গুলোকে আমরা এখন জোরদার করার প্রচেষ্টা করছি। এবং সে আলোকে আমরা মনে করি আমরা অর্থের না সংকট যতটুকু, তার থেকে অতীতে ইচ্ছা শক্তির সংকট খুব কম ছিল। যে ইচ্ছা শক্তিতে আমরা বলিয়ান হয়েছি। এবং পরিকল্পনার যদি আমরা কথা বলি, আমরা আজকে আমাদের দেশের সাথে যদি শুধু মালয়েশিয়ার আমি কম্পেয়ার করি, 80-র দশকে আমি যখন এখানকার ছাত্র, তখন আমরা দেখতাম যে মালয়েশিয়ার শিক্ষার্থীরা আমাদের এখানে আছে, কিন্তু এখন আমরা মালয়েশিয়া যেতে হয়। এর মূল কারণ হলো 80 সালের প্রথম দিকে মাহাতির মোহাম্মদ যখন শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি তখন পরিকল্পনা করেন যে শিক্ষা ব্যবস্থাকে তিনি কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, এবং সেটি বাস্তবায়ন করতে তিনি সক্ষম হয়েছেন। আমাদের ক্ষেত্রে পরিকল্পনার অভাব ছিল, যে কথাটি আমি প্রথমেই বলেছিলাম, যে সামরিক সুরে শাসকদের কারণে একটি শিক্ষানীতি পর্যন্ত প্রণীত হয়নি। 2010 সালে এসে আমরা আমাদের উচ্চ শিক্ষা নীতিটি যেটি আছে বা শিক্ষানীতি যেটি আছে সেটাকে প্রণয়ন করেছি। উচ্চ শিক্ষা নীতিতে এসে এখনো আমাদের নানাবিধ ঘাটতি আছে, এবং উচ্চ শিক্ষা নীতিতে 20% কিন্তু আমরা এখনো বাস্তবায়ন করতে পারিনি। যা কিছু বাস্তবায়িত হচ্ছে এই সরকারের আমলে এসে সেগুলো এখন ধীরে ধীরে বাস্তবায়নের পথে। আমরা যেমন শিক্ষানীতিটাকে অনুসরণ করছি, পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয় তার অবস্থান থেকে যে উদ্যোগগুলি নেওয়া দরকার সেই উদ্যোগগুলোকে আমরা আরো শানিত করছি। জি স্যার। সে আলোকে আমি বলতে পারি, যেটি আমাদের দিদারুল ইসলাম বলেছেন, সে আলোকে আমি বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকট ভবিষ্যতে একটি গুণগত পরিবর্তন আমি বিশ্বাস করি প্রশাসনের একজন হয়ে সেই গুণগত পরিবর্তনটা আপনারা লক্ষ্য করতে পারবেন। জি, আপনাকে অসংখ্য স্যার, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনার বক্তব্যের জন্য। আমি একটু সাদ্দামের কাছে যেতে চাই, যাবার একটি প্রশ্ন মারুফ হোসেনের কাছ থেকে ধার করে নিতে চাই, যে 73-এর যেই অসাম্প্রদায়িক বাংলার কথা, মুক্তিযুদ্ধের যে চেতনার কথা বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শিক প্রাণকেন্দ্রের কথা বলা হয়, সেই জায়গা থেকে আপনার কাছে কি কখনো মনে হয় কিনা যে আপনারা ঠিকঠাক ভাবেই, আপনাকে শুধুমাত্র বাংলাদেশ ছাত্রলীগ বা ডাকসুর হিসেবে বলছি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাক্টিভিস্ট রাজনৈতিক কর্মী হিসেবে আপনাকে বলছি, যে সামগ্রিকভাবে মনে হয় কিনা যে সেই আদর্শ থেকে আমরা অনেক বেশি, মানে আপনারা অনেক বেশি পিছিয়ে যাচ্ছেন, ক্ষেত্র বিশেষে মাঝে মাঝে দৃষ্টিকটুও মনে হচ্ছে কোনো কোনো কিছু? দেখুন, আমাদের হয়তো সীমাবদ্ধতা আছে, এবং বিশেষ করে সামরিক স্বৈরশাসনের কারণে ছাত্র রাজনীতিতে কিছু নেতিবাচক উপাদান ঢুকেছে, এবং মৌলবাদী রাজনীতির বিস্ফোরণ হয়েছে, এবং সেটির প্রভাব তরুণ প্রজন্মের মধ্যেও ঘটেছে। সেই জায়গা থেকে আমি বলবো যে রাজনীতিতে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, কিন্তু সার্বিকভাবে আমি তরুণ প্রজন্মের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোজগৎ যদি দেখি, তাদের মানবিক মূল্যবোধের প্রতি, ধর্মনিরপেক্ষ উদার বাঙালি জাতীয়তাবাদের প্রতি একটি নিবিড় বন্ধন রয়েছে, এবং সমস্ত রাজনৈতিক দল, বিশ্বাস, মতের ঊর্ধ্বে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি রাজনৈতিক অঙ্গীকার রয়েছে। প্রত্যেকটি শিক্ষার্থী, সেটি যে ছাত্র সংগঠনই করুক না কেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা অনুভব করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি জীবন্ত আর্কাইভ। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তির চেতনার আতুর্ঘর। আমরা মধুর ক্যান্টিনে যাই, টিএসসিতে যাই, জগন্নাথ হলে যাই, বিভাগগুলোতে যাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদের রক্তস্নাত
এবং এই ঢাকা সাদ্দাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদ্দাম, এগুলো তাদের- নিয়ে আমাদের কোনো আর্গুমেন্ট নাই, কারোরই কোনো আর্গুমেন্ট নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবদানগুলোর কথা, সেই অবদানগুলোর মধ্যে আমাদের কারোরই কোনো অবদানের নিয়ে আমরা অস্বীকার করছি না। কিন্তু যখন হল দখল করার মতো ঘটনা আমরা অনেক বেশি দেখতে পারি, যখন ধর্মীয় উগ্রবাদীদের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে অনেক সমর্থন দেখতে পারি, হিজবুত তাহরিরদের লোকজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যায়, সেটিকে কিভাবে বিশ্লেষণ করবেন ছোট্ট করে যদি বলতেন? হ্যাঁ, সেই বিচ্যুতি রয়েছে, আমি ইতিমধ্যে সেটি বলার চেষ্টা করেছি। সেদিক থেকে আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার লড়াই সংগ্রাম অব্যাহত রাখবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয়ী হবে। দেখুন, এই বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত না হওয়ার কারণে এবং ছাত্র রাজনীতি ছাত্র সংসদ কেন্দ্রিক না থাকার কারণে আমাদের সেই গণতান্ত্রিক মূল্যবোধ কিংবা আমাদের ধর্মনিরপেক্ষ মূল্যবোধ অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। জি। তো সেদিক থেকে আমি মনে করি যে আমরা যদি ছাত্র সংসদ নির্বাচনকে অক্ষুণ্ণ রাখতে পারি এবং আমাদের সামাজিক সাংস্কৃতিক জাগরণ যদি নিশ্চিত করতে পারি, তাহলে এই অপশক্তিগুলো, অন্ধকারের শক্তিগুলোকেও আমরা পরাজিত করতে পারি। অসংখ্য ধন্যবাদ। আপনারা সেই আন্দোলন চালিয়ে যান, আমরা সেই আন্দোলনের ফলাফল নিশ্চয়ই দেখতে পারবো। আমি একদম শেষ দিকে রয়েছি, অনলাইন অ্যাক্টিভিস্ট মারুফ হোসেনকে যেতে চাই। মারুফ ভাই, আমি আপনাকে সহজ করে শুরু করি। আমরা যখনই বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান আগের মতো, মানে মানটি নিয়ে প্রশ্ন তুলি, তখন বলা হয় এখানে একটা বাজেট বরাদ্দের সংকট আছে। যখন বাজেট বরাদ্দের কথা আসে তখন বলা হয় যে বাজেট বরাদ্দই সব না, ইচ্ছাশক্তির একটা ব্যাপার আছে। যখন ইচ্ছাশক্তির কথা ব্যাপার বলা হয় তখন বলা হয় যে আর্থসামাজিক প্রেক্ষাপটের একটা ব্যাপার রয়েছে। কিন্তু আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলি এবং আমাদের সমস্ত অর্জনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান আমরা সবসময় স্বীকার করে থাকি। বলা হচ্ছে মাস্টার প্ল্যানের কথা, নতুন নতুন গবেষণার কথা, কতটুকু আশা হন? শুধু অতীতের উপর আমরা অতীতের গৌরবটা বলি, ভবিষ্যতের সুন্দর গল্পটার কথা শুনতে চাই, কিন্তু মাঝখানের যে পথটা চলে, সেই বর্তমানে খুব বেশি ইতিবাচক কিছু আমরা দেখি না। আমরা বর্তমানে যে ইতিবাচক পরিস্থিতি হওয়া প্রয়োজন ছিল সেটা হয়তো আমাদের দৃশ্যমান নানান কারণেই হচ্ছে না। সেটা মাননীয় উপ উপাচার্য মহোদয় বলেছেন, দিদার স্যার বলেছেন, সাদ্দামও কিছুটা বলেছেন। আমি ছোট্ট করে যে জায়গাটা বলতে চাই সেটা হচ্ছে শুধুমাত্র বাজেট কিংবা শুধুমাত্র দৃষ্টিভঙ্গি, শুধুমাত্র ইচ্ছা শক্তি দিয়ে একটি বিশ্ববিদ্যালয়কে দাঁড় করানো যায় না। এর একটি সামগ্রিক সমন্বয় প্রয়োজন। আরেকটি বিষয় হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড হওয়ার প্রয়োজন নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় তার নিজস্ব সুরেই সে তার সুর আরোপিত হতে পারে। সুতরাং তার এই দীর্ঘ ইতিহাসকে বহন করতে হবে। আমাদের মূল জায়গাটি হচ্ছে বহন আমরা করতে চাইছি না। আপনি যে ধর্মভিত্তিক রাজনীতির কথা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক রাজনীতির সূচনা হয়েছে একটি রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়েই তো হয়েছে, তার সঙ্গে তো বাংলাদেশের ভাগ্যও জড়িত রয়েছে। সুতরাং আমার মনে হয়েছে যে রাষ্ট্র যদি ভালো না থাকে তাহলে রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়টিও ভালো থাকতে পারে না। এটা এজন্য আজকে যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সুদিনের স্বপ্ন দেখবো, তখন আমাকে আসলে সামগ্রিক বাংলাদেশেরও একটি সুদিনের স্বপ্ন দেখতে হবে। মানে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে ভর করে বিশ্ববিদ্যালয় এগোতে পারবে না, এটা আমার কাছে মনে হয়। আর আজকে শতবর্ষের জায়গায় এসে আমাকে একটি কথাই বারবার বলতে হয়, মানে পূর্ণেন্দু পুত্রের একটি কবিতার লাইন যদি ধার করে বলি যে সূর্যের বল্লম হাতে আবার তুমি অশ্বারোহী হও। এই আবার অশ্বারোহী হওয়াটা হচ্ছে তুমি তোমার ইতিহাসটাকেই আবার ধারণ করো। তোমাকে অনেক দূর অব্দি দেখার প্রয়োজন নেই। ইউরোপীয় রেনেসার থেকে বাংলা রেনেসা কোনো অংশে কম নয়, বরং ইতালীয় রেনেসার আদলে বাংলা রেনেসাই গড়ে উঠেছে। আমরা বাংলা রেনেসার আদলটা যদি ধরি, তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। সেই সংস্কৃতিটাকে যদি ধরতে পারি তাহলেই কিন্তু আমাদের মানে বিশ্ববিদ্যালয়কে নিয়ে যে স্বপ্নগুলো আমরা দেখছি সেই স্বপ্নগুলোর দিকে আমরা এগিয়ে যেতে পারবো। একটি ছোট্ট কথা বলে শেষ করি যে ৭১-এর দিনগুলিতে জানার ইমাম লিখছেন যে অধ্যাপক মুনির চৌধুরীর কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন শিক্ষার্থী কিটি তিনি বাংলা ভাষা শিখতে আসছেন। আজকে কিন্তু বাংলা ভাষাটাও শিখতে কোনো বিদেশি নাগরিক আসছেন না। সুতরাং আমার ভাষারও অবনমন ঘটেছে, বিশ্ববিদ্যালয়ের অবনমন ঘটেছে। এটি যেমন আমরা বারবার বলছি, আমার ভাষারও অবনমন ঘটেছে, আমার দেশের অবনমন ঘটেছে। এই সার্বিক উন্নতিটা যদি আমি করতে পারি তাহলে আমার বিশ্ববিদ্যালয়কে নিয়ে ভাবতে হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রজ্বলিত ছিল তখন প্রজ্বলিত বাংলাদেশ তৈরি হয়েছে। আবার যদি ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রজ্বলনের পথে হাঁটে তাহলে বাংলাদেশটাও ভালো হবে। এটা সার্বিকভাবে আমাদের চিন্তাটা করতে হবে। অসংখ্য ধন্যবাদ পাঁচজনকে এবং সবাইকে শুভেচ্ছা। ১০০তম বছর একটা প্রতিষ্ঠানের আসলে যে কারোর জন্যই তিনি শিক্ষক হন, তিনি আসলে ছাত্র হন, তার জন্য গৌরবের, এবং অবশ্যই বাংলাদেশের জন্য গৌরব। বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ১০০ বছর পূর্তি। আপনাদের সবাইকে এতক্ষণ ভার্চুয়ালি আমাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ। দর্শক, এরই সাথে নিউজ গ্যালারির আজকের আয়োজন এখানে শেষ করছি। যে যেখানেই থাকবেন অবশ্যই প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন। আজ কিন্তু অনেকজনকে আটক করা হয়েছে, বেশ টাকা জরিমানা করা হয়েছে। সুতরাং আমি চাই না যে আপনারা যারা টিভি দেখছেন এই মুহূর্তে কালকে সকালবেলা এরকম কোনো ভোগান্তির মধ্যে পড়েন। যার প্রয়োজন রয়েছে অবশ্যই বের হবেন এবং অবশ্যই বারবার সাবান পানিতে হাত দেবেন, সামাজিক বিধি মেনে চলবেন, মাস্ক পরে ঘর থেকে বের হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।